দেশে বিদেশি বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে নতুন ভিসা নীতি প্রণয়ন, মন্ত্রিসভায় উপস্থাপন অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি। অভিন্ন প্রশ্নপত্রের শুরু এইচএসসি ও সমমানের মেধা যাচাই। একই কোশ্চেনে एग्जाम হওয়াতে সবার মধ্যে হলো একটা বৈষম্য সৃষ্টি হয়নি, ভালো মানে এটা আমার মতে ভালো হয়েছে। সিকিউরিটি আমার কাছে তুলনামূলক একটু বেশি হার্ড লাগছে। যেহেতু ফার্স্ট পরীক্ষা তো স্যারেরা সবাই একটু নরম ব্যবহারই করছে। নজরদারির কারণে পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। দীর্ঘ আইনি সময়ের আইনি জটিলতা কাটল, ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। হোটেলে কক্ষের ১২ লাখ টাকা বিল না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা, বকেয়া চাইতে গেলে উল্টো হুমকি। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি, ওরা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি কে স্যার, আমার ওয়াইফ। এরপরে যখন ভাড়া চাইতে গেছি কইছি যে আমাকে ফান্ড আসতেছে। এরপর ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি ১২ তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওরা পলাইছে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সঙ্গে আছে আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। দেশে বিদেশি বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে দীর্ঘ ২০ বছর পর নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে সরকার। এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। প্রস্তাবটি সমৃদ্ধ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ, যেখানে উপস্থাপন করা হয় নতুন ভিসা নীতি, যা প্রণয়ন করা হয়েছে দীর্ঘ ২০ বছর পর। নতুন এই ভিসা নীতির লক্ষ্য বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকৃষ্ট করা। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে চায় সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। ২০০৬-এর পরে এই ২৬-২০ বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছিল। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা। নীতিমালাটি আরও সমৃদ্ধ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ২০০৬ সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি ২০২৬-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। সচিব জানান, আগে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল সেগুলো আগের মতোই থাকছে। চেষ্টা করা যায় যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পরাজিত অপশক্তি বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সব ধর্ম, বর্ণ নির্বিশেষে নাগরিকের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৬-২৭ বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশার আলোকবর্তিকা। সময় এসেছে আন্তর্জাতিক পরিসরে তাকে ছড়িয়ে দেওয়ার। প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬-২৭ বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে সরকার। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনাকে ছড়িয়ে দিতে বছরব্যাপী নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। সচিবালয়ে নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ও লোগো উন্মোচন করেন তিনি। নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নজরুল আজও অনুপ্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। পরাজিত অপশক্তি বিভেদের অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, দেশের শান্তি, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছে সরকার। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে।
শুধু মানুষেরই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ 2026-27 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের 64টি জেলা এবং নির্বাচিত 74টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ 26-27 পালনের শুভ সূচনা করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো এইচএসসি ও সমমানের মেধা যাচাইয়ের লড়াই। পরীক্ষা দিচ্ছে লাখো শিক্ষার্থী। সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে সব কেন্দ্র। উত্তরপত্র মূল্যায়নেও কঠোর হওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম দিনের পরীক্ষা শেষে প্রশ্নপত্র আর নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। চোখে মুখে রাজ্যের উৎকণ্ঠা আর মনে হাজারো স্বপ্ন। কেন্দ্রের সামনে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মেধা যাচাই। প্রথমবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। পরীক্ষা শেষে মিশ্র অনুভূতি জানান শিক্ষার্থীরা। একই কোশ্চেনে এক্সাম হওয়াতে সবার মধ্যে হলো একটা বৈষম্য সৃষ্টি হয়নি, ভালো এটা আমার মতে ভালো হয়েছে। সিকিউরিটি আমার কাছে তুলনামূলক একটু বেশি হার্ড লাগছে। যেহেতু ফার্স্ট পরীক্ষা, তো স্যারেরা সবাই একটু নরম ব্যবহারই করছে। এমসিকিউ পার্টটা অনেক হার্ড আর গার্ডও খুব কড়া ছিল আজকে। অভিন্ন প্রশ্নে যে পরীক্ষাটা হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। নকল রোধে করা অবস্থানে প্রশাসন, নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরায়। নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল, আমাদের গার্ডও তেমন কঠিন হার্ড ছিল না। পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ডিং হচ্ছিল এবং অনেক সুস্পষ্টভাবে সব দেখা যাচ্ছিল। আমরা আমাদের চোখের সামনে আসলে সিসি ক্যামেরাটি দেখতে পারি না। 11টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী 12,70,583 জন। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা। প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন বিষয়ক সেমিনারে জানানো হয়, ইউনেস্কো ও ইউনিসেফের সহযোগিতায় গ্লোবাল পার্টনারশিপের আওতায় প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে। সেই অর্থায়নে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের 7.25 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আর ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে প্রায় 7 লাখ শিক্ষক এবং সাধারণ, কারিগরি ও মাদ্রাসার লাখো শিক্ষার্থী উপকৃত হবে। প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষায় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনী ইশতেহার রয়েছে তার আলোকে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরো বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। শিক্ষামন্ত্রী জানান, প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক নজরদারির কারণে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে। পরে প্রশ্নের জবাবে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশ নিলে পাঠদান ব্যাহত হতে পারে। একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। এ বিষয়ে প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে সেই এলাকায়। রাশেদ জায় খান, নিউজ 24, ঢাকা। দীর্ঘ সময় আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায়ে সন্তুষ্ট পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকরা। আর দ্রুতই সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে 32,500 শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত এ মামলার শুনানি করতে উদ্যোগী হয় রাষ্ট্রপক্ষ। অবশেষে প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগে বাধা কাটিয়ে 32,000 শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, এ রায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার এখন এই 32,000 প্রাথমিক বিদ্যালয়ে
প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন, আইনে কোনো বাধা থাকবে না। রায়ে সন্তুষ্ট, পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকগণ। সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, রিট নিষ্পত্তি হওয়ায় দ্রুতই 36,235 পদে প্রধান শিক্ষক পদায়ন করা হবে। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। টানা 8 মাস হোটেলে থাকার পর প্রায় 12 লাখ টাকা বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতা। এমন অভিযোগ করে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে 2টি রুম ভাড়া নিয়ে নিয়মিত থেকেছেন এনসিপি নেতারা, আর মদের আড্ডার পাশাপাশি চালিয়েছেন নানা অনৈতিক কর্মকাণ্ড। এ বিষয়ে এনসিপির কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি হোটেল ইয়েমেনি ইন্টারন্যাশনাল। অপরাধ বিশেষজ্ঞরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত দল এনসিপির কাছে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। বিস্তারিত প্রতিবেদনে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার একটি কক্ষে প্রবেশ করছেন। তার সাথে আরো 6 থেকে 7 জন এই কক্ষে বিভিন্ন সময়ে অবস্থান করত, আবার মাঝে মাঝে আসতো নারীরাও। হোটেল কর্তৃপক্ষ জানান, এনসিপির নেতা SM শাহরিয়ার ভাড়া নেন হোটেলের 2টি কক্ষ। তার সাথে ছিলেন এনসিপির বিভিন্ন ইউনিটের আরো কয়েকজন। তারা হলেন সাদেক মির্জা, মিশারাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। গেল বছরের 25 জুলাই থেকে চলতি বছরের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 8 মাস হোটেলে অবস্থান করেছেন, কিন্তু ভাড়া বাবদ 11,93,000 টাকা পরিশোধ না করার অভিযোগ তাদের বিরুদ্ধে। এ বিষয়ে এনসিপির কাছে একটি লিখিত অভিযোগ দেয় হোটেল কর্তৃপক্ষ। সেখানে জানিয়েছে, বিল পরিশোধ না করে হোটেল থেকে পালিয়ে যান এনসিপি নেতারা। একাধিকবার ফোনে চেষ্টা করেও অভিযুক্ত এনসিপি নেতাদের সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইয়েমেনি ইন্টারন্যাশনাল হোটেলে যায় নিউজ 24। ম্যানেজার ও স্টাফদের কাছে 8 মাসের ভাড়া এবং তাদের আচরণ সম্পর্কে জানতে চাওয়া হয়। বোরখা টোরখা পরে আসতো, ওইরকম বুঝতে পারিনি। ওরা বলছে যে আমার ওয়াইফ। আমি জিজ্ঞেস করছি, কে স্যার? আমার ওয়াইফ। আমি অফিসটা ওরা দখলে নিছে 5 তারিখের পরে। দখল করে ওইটা নিয়ে সেই সংস্কার করবে, করবে, ডিজাইন করবে, অনেক প্রোগ্রামও করবে। তো ওই বলে উঠছে আর কি। ওঠার পরে 2টা রুম নিচ্ছে, এক একটা রুমের ভাড়া 3,000। 25-30 জন তো কম করে হলে ওদের ছেলেরা, মেয়ে 4-5 জন আসতো। এই 10,000 টাকা দেওয়ার পরে এরপরে যখন ভাড়া চাইতে গেছি, কইছি যে আমাকে ফান্ড আসতেছে। মাস 2 মতন থাকছে এরকম। এরপরে ইলেকশন যেদিন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, ওই দিন ইলেকশন শুরু হয়েছে, ওরা পলাইছে। মাত্র 10,000 টাকায় 8 জনকে কেন থাকতে দেয়া হলো, এমন প্রশ্ন ছিল হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। আমি কথা বলছি, যেহেতু আমি ম্যানেজিং ডাইরেক্টর, তারা আসে নাই। তখন বাইরে ছিল, আমি যখন যাই বাইরে এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিলের অভিযোগ করছেন এবং এর সাথে আরো 2টি চরিত্র হননের অভিযোগ করছেন, ফলে বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর এরকম বেপরোয়া হয়ে ওঠে এনসিপির অনেক নেতা। রাতারাতি বদলে যায় তাদের ভাগ্যের চাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কোনো পরিস্থিতির সুযোগ নিয়ে ধরাকে সরা জ্ঞান করা অপ্রত্যাশিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের সম্পৃক্ত করে দলের কলেবর অথবা সংখ্যা বৃদ্ধি করার জন্য এই বৈশিষ্ট্যের মানুষগুলোকে সম্পৃক্ত করে বড় হতে গেলে গ্রহণযোগ্যতা হারাতে হবে। হোটেলের বিল পরিশোধের ইস্যু আর এনসিপির তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টির সমাধান কিভাবে হবে, সেটি এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব আবারও পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। বুধবার সকাল থেকে নাফ নদীর ওপার থেকে ভেসে আসে একের পর এক বিকট বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ, আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী জনপদে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পাশাপাশি আগুনের ঝলকানিও দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
নাফ নদীর ওপার থেকে একের পর এক বিকট বিস্ফোরণ ও যুদ্ধ বিমানের শব্দ। দূর থেকে ভেসে আসা এমন শব্দে টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং সহ সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার সংখ্যায় অনেকেই ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দের পাশাপাশি সীমান্তের ওপারে আগুনের ঝলকানিও দেখা গেছে। তাদের ধারণা, রাখাইনের বিভিন্ন এলাকায় চলমান সংঘর্ষের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত বোমার শব্দের কারণে আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা আতঙ্কিত আছি। আমরা বাসার মধ্যে থাকতে পারছি না, মানে রাত্রি পর্যন্ত, রাত্রে দিনে মানে শুধু গোলাগুলির অবস্থা। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বিজিবি জানিয়েছে, সংঘাত এখন পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরেই সীমাবদ্ধ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা এদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। রাখাইনে অভ্যন্তরীণ সংঘর্ষ চললেও বাংলাদেশ নিরাপদে থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলা কিউআর প্রবর্তন এখন শুধু বাংলাদেশ ব্যাংকের নয়, এটি জাতীয় এজেন্ডায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, এটি বাস্তবায়নে ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠানের কোনো শৈথিল্য হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলা কিউআর এখন সরকারের শীর্ষ অগ্রাধিকার। গভর্নরের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মাধ্যমে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ চলছে। আরও বলেন, শুরুতে লাভজনক না মনে হলেও দেশ জুড়ে বাংলা কিউআর চালু হলে সব প্রতিষ্ঠানের ব্যবসার পরিধি বাড়বে। কোনো প্রতিষ্ঠান আমাদের নির্দেশনা মানার ক্ষেত্রে শৈথল্য প্রদর্শন করছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনো কোনো প্রতিষ্ঠানে মনে হতে পারে বিকিউআরে অংশগ্রহণ আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক না। গভর্নর মহোদয়ের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয়, একটি স্টিয়ারিং কমিটিও কাজ করছে। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বইছে নতুন হাওয়া। ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থায় চিড় ধরায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের অর্থনৈতিক করিডোর সচল রাখা এবং সরাসরি সংঘাত এড়ানোই এর মূল লক্ষ্য। যুদ্ধ থেমেছে, তবে তীব্র হয়েছে কূটনীতির লড়াই। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে সবচেয়ে বড় শক্তি এখন ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণরেখা এই সংকীর্ণ জলপথকে ঘিরেই নতুন হিসেব নিকেশে ব্যস্ত তেহরান, ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো। মাত্র 21 মাইল প্রশস্ত হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে নিজের অবস্থান আরও শক্ত করছে ইরান। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হরমুজের মতো এক হাতিয়ার আছে ইরানের। এই অস্ত্র তারা যখন খুশি ব্যবহার করতে পারে। নিজেদের এই কর্তৃত্ব ধরে রাখতে সবকিছু করবে তেহরান। ওমান, কাতার ও সৌদি আরবের ধারাবাহিক বৈঠকে গুরুত্ব পাচ্ছে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা, হরমুজে নিরাপদ নৌ চলাচল এবং সহাবস্থানের নতুন কাঠামো। এমনকি নিরাপদ নৌ চলাচলের বিনিময়ে ইরানকে সার্ভিস ফি দেওয়ার সম্ভাবনাও রয়েছে আলোচনায়, যদিও এই ধরনের ব্যবস্থার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে আলাদা চুক্তিতে পৌঁছায়, সেটি মোটেও অস্বাভাবিক হবে না। একই সঙ্গে ইরানের দুর্বল অর্থনীতিকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা সীমিত করার কূটনৈতিক সুযোগও খুঁজছে উপসাগরীয় দেশগুলো। আর এই উদ্যোগে প্রকাশ্যে আপত্তি না জানিয়ে সমঝোতা কার্যকর হওয়ার দিকেই নজর রাখছে ওয়াশিংটন। নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।